গতকালের প্রার্থীদের ঘোষণা ছিল একটি হঠকারী কর্মকাণ্ড, যেখানে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দর তেমন কোনো আলোচনা, মতামত সহ আঞ্চলিক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের সাথে কোনো প্রকার আলোচনা ছাড়াই প্রার্থীরা ঘোষণা করা হয়েছে। আমাদের গঠনতন্ত্র অনুযায়ী নমিনেশন বোর্ড গঠন করা, তার তোয়াক্কা না করেই ইচ্ছে মতো প্রার্থী ঘোষণা করা হয়, যেটা ঘোষিত অধিকাংশ তৃণমূল নেতাকর্মীরা জানে। সুতরাং এই প্রার্থী ঘোষণার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা জানেন, আজকে যারা রাষ্ট্র পরিচালনা করছে অধিকাংশই ছাত্র অধিকার পরিষদের সাথে সম্পৃক্ত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের, কিন্তু গণ অধিকার পরিষদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের ঔদ্ধত্য আচরণ অবমূল্যায়নের জন্য তারা দল ত্যাগ করতে বাধ্য হয়েছে। কারণ যেখানে ত্যাগের মূল্যায়ন নাই, গুণের কদর নাই, সেইখানে ত্যাগী মানুষ এবং গুণী মানুষ কখনো জন্মাতে পারে না। গণমাধ্যমের সুবাদে আপনারা দেখেছেন আমার মতো ত্যাগী নেতা যে কিনা 11টা মামলা, আমি গণ অধিকার পরিষদ করে ছাত্র অধিকার পরিষদ থেকে 11টা মামলা, বারবার হামলা নির্যাতনের শিকার হয়েছি। যখনই আমার আসন নিয়ে ছলছাতুরি শুরু করলো, তখন আমি প্রতিবাদ করতে গেলে মানসিক রোগী, অসুস্থ 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 বলে তারা চালিয়ে দিয়েছে। যে সহযোদ্ধা কিছুক্ষণ আগে সুস্থ ছিল, সেই সহযোদ্ধাকে সাম টাইম ডিফারেন্স, স্কাই ভার্সেস ল্যান্ড ডিফারেন্স নট বিটুইন হেয়ার, একটু সময় পরে তারা পাগল বানা দেওয়া হয়েছে। সুতরাং সুস্থ মস্তিষ্ক থাকলে একজন ত্যাগী সিনিয়র নেতৃবৃন্দ, আই এম দ্য মেম্বার অফ স্টিয়ারিং কমিটি অফ দিস জিওপি, গণ অধিকার পরিষদের স্থায়ী কমিটির মেম্বার, উচ্চতর পরিষদ সদস্য, কতক্ষণ পরে পাগল বলে সাব্যস্ত করে দিয়েছে। আমি সুতরাং সেই জায়গায় বলতে হয়, কিছুক্ষণ আগে সুস্থ ছিল, স্বার্থের দ্বন্দ্বের কারণে এখন পাগল হয়ে গেছে, মাতাল হয়ে গেছে। তাহলে এদের কাছে আসলে নিরাপদ কারা? দেশ জাতি সমাজকে নিরাপদ রাখতে হলে অবশ্যই দলের সাংগঠনিক নেতৃবৃন্দদেরকে নিরাপদ দিতে হবে। আর আমরা আসন না বলে প্রোপাগান্ডা ছড়িয়েছে, সেই জন্য এই রকম জঘন্য হীনমন্যতার কাজকে আমরা ধিক্কার জানাচ্ছি। আমি গাজীপুর বৈধভাবে 2 আসনের ভোটার এবং সেই জায়গায় নির্বাচনী কর্মকাণ্ড প্রত্যেক নেতৃবৃন্দদের নিয়ে চালাচ্ছি। হাজী মোবারক হোসেন সরকার, সাধারণ সম্পাদক মমিন হোসেন আকন্দ সহ সমগ্র নেতৃবৃন্দ সেই জায়গায় কর্মকাণ্ড করছে। এই দলে অসঙ্গত্যাগী নেতৃবৃন্দ থাকা সত্ত্বেও যখন ধরে এনে কাউকে নমিনেশন দেওয়া হয়, তখন স্বাভাবিকভাবে বোঝা যায় ত্যাগীদের বাদ দিয়ে ডোনেশন ভিত্তিক আসন ঘোষণা করেছে কিনা, তা আর বুঝতে বাকি থাকে না। আরেকটা মজার বিষয় হলো, আমরা গতকালকে আপনারা একটা বিষয় দেখেছেন, স্কাই সিটি রেস্টুরেন্টে বসে স্টিয়ারিং কমিটি মানে উচ্চতর পরিষদের নেতা আমাকে অব্যাহতি দিয়েছে। এটা সাংগঠনিকভাবে ভিত্তিহীন একটি কর্মকাণ্ড, মাতাল উন্মাদদের কর্মকাণ্ডের বাইরে কিছুই নয়। কারণ আমাদের সংগঠনের একটি কনস্টিটিউশনাল রুলস রয়েছে, সাংগঠনিক নিয়ম রয়েছে। সেই সংগঠনের নিয়ম অনুযায়ী কোনো নেতাকে যদি অব্যাহতি দেওয়া যায়, বহিষ্কার করতে হয়, তাহলে অবশ্যই সেইটার জন্য উচ্চতর পরিষদের একটি সভা ডাকতে হবে। সেই সভার অধিকাংশের মতামতের ভিত্তিতে তাকে বহিষ্কার, তাকে অব্যাহতি দিবে। তারপরেও অব্যাহতি দিয়ে দিচ্ছে একবারে, অব্যাহতি দেওয়ার আগে তো নোটিশ দিতে হবে। উইদাউট এনি নোটিফিকেশন হাউ ক্যান দে হ্যাভ টেকেন লাইক দ্য ডিসিশন? এই ধরনের ডিসিশন কিভাবে নেয়? সুতরাং আমি বলবো, কারা উন্মাদ, কারা পাগল, সেটা ভাববার বিষয় এসেছে। সুতরাং ওই ধরনের কোনো সিদ্ধান্ত মতামত না নিয়ে, তার প্রমাণ হচ্ছে হায়ার কাউন্সিল গ্রুপে বলছে এই ধরনের, কয়েকজন মেম্বার বলেছে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত হয় নাই। তার মানে হায়ার কাউন্সিল মেম্বাররা জানেই না আমাকে যে অব্যাহতি দিচ্ছে ঘরে বসে। এই সিদ্ধান্তের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। এবং সংগঠন চলবে, গণ অধিকার পরিষদ কারো বাবার পৈতৃক সম্পত্তি নয়। দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে এই সারা দেশের তৃণমূলের সহযোদ্ধা। আমি শুধু এই ঢাকায় থেকে আমি নির্যাতিত হইনি, তৃণমূলের নেতৃবৃন্দ থেকে ধরে প্রত্যেক জায়গায়, সেই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সমগ্র জায়গায় নেতৃবৃন্দরা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। তাদের অর্জনকে স্বীকার না করে ঢাকা বসে বসে আমরা প্রার্থিতা ঘোষণা করব, সেই ধরনের কর্মকাণ্ড যদি করে, তাহলে গণ অধিকার পরিষদ জনগণের ভাষ্য হয়ে কাজ করতে পারবে না, জনগণের মুখপাত্র হয়ে কাজ করতে পারবে না। আপনারা জানেন দীর্ঘদিন আমি কাজ করেছি, আমি ডকুমেন্ট আপনাদেরকে দেখাচ্ছি। এই যে রাশেদ খানের সাথে ভাসানটেক থানায় গ্রেফতার আটককৃত আমি, এটা যে 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস, এক নির্মম নিপীড়ন, নির্মম নির্যাতনের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলার কারণে, কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে গ্রেফতার হই। এই হচ্ছে যখন আপনার ছাত্রলীগের অবাঞ্ছিত ঘোষণার পরবর্তী মুহূর্তে আরেকটি গোষ্ঠী, বাম জাতীয় সংগঠন, সেই জায়গায় আমরা সংবাদ সম্মেলন করি। বহুত বছর আগের ঘটনা, 18 সালের, চেহারা দেখলে বোঝা যায়। সুতরাং নতুন করে চেনানোর কিছু নাই। আবার সমস্যা নেই, তারা অস্বীকারও করতে পারবে। কারণ যেই নেতাকে, ত্যাগী নেতাকে কতক্ষণ পরে অসুস্থ মস্তিষ্ক বলে দাবি করে, তখন বলা যায় না কখন কি বলে।
এই 18 সালে মুক্তিযোদ্ধা মঞ্চের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছিলাম, তার বিরুদ্ধে শাহবাগ থানায় 3টা মামলা খেয়েছিলাম। সুতরাং এই হচ্ছে মামলার ফিরিস্তি। এই হাজিরা দিতে দিতে জীবন শেষ। এই হাজিরা দিয়েছি সিএমএম কোর্টে, বারবার হাজিরা দিয়েছি, জামিন নেইনি, কারাগারে ছিলাম, এই হচ্ছে তার ডকুমেন্ট। সুতরাং বিপিনুরকে যখন মোসাদ কাণ্ডে গ্রেফতার করার জন্য বিভিন্ন সরকার পায়তারা করছে, তখন উত্তেগী নেতৃবৃন্দের মতো ঝাঁপিয়ে পড়েছিলাম সেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এই মুক্তিযোদ্ধা মঞ্চের বুলবুল সাধারণ সম্পাদক, তাদের বিরুদ্ধে সংগ্রাম করে আবারও মামলা খেয়েছি শাহবাগ থানায়। এই হচ্ছে রাশেদ খান ডাকসু হামলায় যখন নির্মম নির্যাতন নিপীড়ন করে এবং মৎস্য ভবনে আমাদের আন্দোলন সংগ্রামে পুলিশের অকথ্য নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি, সেই শিকারের ডকুমেন্ট আপনাদের কাছে তুলে ধরলাম। এই হচ্ছে যখন আমাদের পরবর্তীতে যখন কোটা সংস্কার আন্দোলন মাননীয় প্রধান সাবেক এই ফ্যাসিবাদী সরকারের যে প্রধানমন্ত্রী হাসিনা যখন বলেছিল কোটাই থাকবে না, 11ই এপ্রিল পরবর্তীতে আবার ঘোষণা করে না, সেইটা এই মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলমরা বিবেচনা করবেন। সেই সময় থেকে আমরা আবার আন্দোলন সংগ্রাম করি। পরবর্তীতে সফলতা আসার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ এই নীলক্ষেত নিউ মার্কেটের সবচেয়ে বড় একটি মিছিল, আমরা সেই বিজয় মিছিলে অংশগ্রহণ করা আমাদের ডকুমেন্ট। এই হচ্ছে সবচাইতে যুগান্তকারী। আপনারা জানেন কোটা সংস্কার আন্দোলনে হাসান আল মামুন আহ্বায়ক ছিলেন প্রতিষ্ঠাকালীন, সেই সময় সদস্য হতে চাইনি, জীবনের ঝুঁকি নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এই হচ্ছে আমাদের সেই ডকুমেন্ট। এই আবরার ফাহাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে সর্বপ্রথম প্রতিবাদ করেছিলাম আমরা, এই হচ্ছে তার প্রতিবাদ এবং আমরা সেই জায়গা থেকে করেছি আন্দোলন সংগ্রাম দীর্ঘদিন করেছি। যখন ডাকসু হামলায় বিপিনুরকে নির্যাতন করা হয়, সেই সংবাদ সম্মেলনে পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের সামনে আমরা অংশগ্রহণ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন ছাত্রীদেরকে সুফিয়া কামাল হল থেকে বের করে দেয়, সেইখানে আন্দোলন সংগ্রাম করেছি। বিপিনুর রাজকে ভুলে গেলে হবে না। ত্যাগীদের যদি আজকে ভুলে যায়, তৃণমূলের নেতৃবৃন্দ, সমগ্র ত্যাগী নেতৃবৃন্দ, আপনার ত্যাগ আগামীতে যোগ হবে। সুতরাং আপনার ত্যাগকে আকাশে বাতাসে উড়িয়ে দেওয়া হবে। সুতরাং আমি বলতে চাই, সেই সময় আমরা আন্দোলন সংগ্রাম করেছি। এই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন কেন্দ্রের সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স এবং সভাপতি আবিদুল হাসান ছিলেন, সেই সময় আমাদের কুত্তার মতো পিটিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে। আমরা সেই সময় ইনস্ট্যান্ট সংবাদ সম্মেলন করেছিলাম রাজু ভাস্কর্যের সামনে। এই হচ্ছে তার ডকুমেন্ট। এই হচ্ছে আমাদের সেই বন্ডিং, যে নেতৃবৃন্দরা 18 সালে কোটা সংস্কার আন্দোলন কেন্দ্রীয় নেতৃত্ব দিয়েছিলাম, ডাকসু ভবনের সামনে আমরা অবস্থান করেছিলাম। সুতরাং প্রত্যেকটা ডকুমেন্ট আমি আপনাদের বিরুদ্ধে আপনাদের সামনে তুলে ধরেছি। এই হচ্ছে আমাদের রাশেদ খান, যিনি বলেছিলেন আমি পাগল হয়ে গেছি, মেন্টাল হয়েছি। দ্যাট ইজ টোটালি রং থিঙ্কিং অফ হিম। রাইট নাও ইউ ওয়ান্ট টু সে দ্যাট, ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর ওয়ার্ড রাইট নাও। আপনার শব্দকে আপনার পরিবর্তন করতে হবে। তুই হাসান আল মামুনের বাসায় গেছি, সেই জায়গায় নির্যাতন নিপীড়ন করেছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ, দুঃশাসনের সেই নেতৃবৃন্দরা, সেই জায়গায় আমরা প্রতিবাদ গড়ে তুলেছিলাম। আমরা যখন তাদের 3 জনকে উঠিয়ে নিয়ে গেছে হাসান আল মামুন, ফারুক হাসান, রাশেদ নূর, তখন আমরা সংবাদ সম্মেলন করেছি 2018 সালে এবং সেই জিনিস আমরা জারি রেখেছি। ইতিহাস অনেক। আমরা বলতে চাই, গতকালকে যে ঘটনা ঘটেছে, এইটা গণ অধিকার পরিষদের তৃণমূল সহ সমগ্র নেতৃবৃন্দের জন্য শিক্ষা। আমি মাহফুজ আমার জন্য দাঁড়াই নাই, আমি মাহফুজ দাঁড়িয়েছি গণ অধিকার পরিষদের তৃণমূল প্রত্যেকটা নেতৃবৃন্দের প্রতিনিধিত্ব হয়ে, যাতে ত্যাগের মূল্যায়ন হয়, ত্যাগী নেতৃবৃন্দরা কখনো মাইনাস ফর্মুলার মধ্যে না পড়ে। আর সরাসরি বলতে চাই, ত্যাগের মূল্যায়ন যদি না করা হয়, আপনারা ধৈর্যাইন না, ওই মনে করেন ডোনেশন বেসড। আপনারা বলতে পারেন যে এনে আবার বাণিজ্য কি করছে। বাণিজ্য হচ্ছে ডোনেশন বেসড। আপনারা প্রার্থী নির্বাচন করবেন ঘরে বসে বসে, তৃণমূলে কাজ করতে করতে হাঁটু চলে ফেলবে, সেই নেতাদের মূল্যায়ন করবে না। সেই ধরনের অন্যায় অপকর্ম গণ অধিকার পরিষদে আমরা হতে দিব না। গণ অধিকার পরিষদ কারো ব্যক্তির কোনো পৈতৃক সম্পত্তির অংশীদারিত্ব নয়, আমাদের অংশীদারিত্ব। একটা বিষয় আপনাদের বলতে চাই, ফাইনাল কথা, কাজ করছে না চোর বাটপার দিয়ে প্রার্থিতা করাইবেন, বাড়ি একটা মাটিতে পড়বে না। একদম এদেরকে চোর বাটপারকে দিয়ে, কোনো ছিনতাইকারীদের দিয়ে, লুটপাট চাঁদাবাজদের হাতে যদি ট্রাককে তুলে দেওয়া হয়, সেইটা আমরা গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ আমরা বেঁচে থাকতে মানব না। অবশ্যই সেইখানে প্রতিরোধ গড়ে তোলা হবে, প্রয়োজনে যা করতে হয় সেইটা, তাদের পিঠে ছাল থাকবে না যদি এই ধরনের অন্যায় অপকর্ম। পবিত্র প্রতীক হচ্ছে ট্রাক, জনগণের প্রতীক হচ্ছে ট্রাক। সেই পবিত্র প্রতীককে যদি কারো হাতে দিয়ে কলঙ্কিত করার অবচেষ্টা চালানো হয়, তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলবে গণ অধিকার পরিষদ, তৃণমূলের নেতৃবৃন্দ। আমরা স্পষ্টতই বলতে চাই, বিপি নূর সহ, রাশেদ খান সহ, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের নেতৃবৃন্দ সহ সমগ্র নেতৃবৃন্দদের, আপনাদের সহ আমাদের সকালে শুভবোধের উদয় হওয়া উচিত এবং সেই সাথে শুভবোধের উদয় হয়ে আজকে
আপনারা আমাকে নয়, গণ অধিকার পরিষদে আপনারা 35 জন 36 জন নেতৃবৃন্দ নির্বাচন করছেন। অধিকাংশ এলাকায় তো বলতেছে এই ধরনের অন্যায় অপকর্ম তৃণমূলের নেতৃবৃন্দরা জানে না, যারা সভাপতি সেক্রেটারি জানে না, কেউ জানে না। কালকে রাতে মনে করেন অন্তত না হলেও 20 থেকে 25টা আসনের মানে ঘোষণার সময় ফোন পাইছি। নেতৃবৃন্দদের যে সম্পর্ক নাই, এই ধরনের হঠকারী সিদ্ধান্তর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমরা এইটাই সর্বশেষ সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই, এই ধরনের আইন অপকর্ম যদি ঘটে আর চাঁদাবাজ কোনো সন্ত্রাসী মনে করেন লুটপাট করব আইনের ডোনেশন বেস যদি কোনো প্রকার নমিনেশন দেওয়া হয়, ওই এলাকায় ঢুকতে পারবো না, বাইরে মনে কোনো এলাকা থেকে বের করা হবে। কোনো অন্যায়, কোনো দুর্নীতিবাজ, কোনো চাঁদাবাজের আশ্রয়, এই আশ্রয় যারা নিবে এবং তাদের হাতে ট্রাক প্রতীককে আমরা তুলে দিব না। ট্রাককে যারা তুলে দিব তারাও থাকতে পারবে না, যারা ওই কলঙ্কিত করবে ট্রাককে নিয়ত নিয়ে তারা যারা মাঠে নামবে তাদেরকে মাঠে অবস্থান করতে আমরা দিব না।